আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। কোনো কারণে কানেকশন ফেল হয়ে গিয়েছিল, যার কারণে আবার লাইভে ঢুকলাম। হোপফুলি এবার আর কোনো প্রবলেম হবে না। সবাই দ্রুত জয়েন করে ফেলেন, ফ্যামিলি মেম্বারদের নিয়ে জয়েন করে ফেলেন, বন্ধু বান্ধবদের নিয়ে জয়েন করে ফেলেন, কারণ আজকে ধারাবাহিক লাইভ ক্লাসের দ্বিতীয় ক্লাস এবং হোপফুলি আজকের ক্লাসটা আরও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমরা বাংলায় মুসলিম শাসন সম্পর্কিত তথ্যাবলী আজকে জানবো। অ্যান্ড মুসলিম শাসনে আপনারা দেখেছেন আমরা অনেকেই কনফিউজ হয়ে যাই, কখন সুলতানি শাসন হচ্ছে, কখন মুঘল শাসন হচ্ছে, কখন সুলতানরা শাসন করছে, কখন মুঘল সম্রাটরা শাসন করছে, কখন নবাবী শাসন হচ্ছে, কখন সুবেদারি শাসন হচ্ছে। এগুলো নিয়ে আমাদের কনফিউশনের কোনো শেষ নাই। হোপফুলি আজকের পর থেকে এই সব বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আজকের ক্লাসটা শুধু ফার্স্ট টু লাস্ট একটু মনোযোগ দিয়ে আপনারা করেন, আমি কথা দিচ্ছি আপনাদের এই সম্পর্কিত আর কোনো প্রবলেম থাকবে না। সবাই একটু দ্রুত লাইভটাকে শেয়ার করে দিন এবং কাইন্ডলি আমাকে একটু জানান যে আমার কথা ক্লিয়ার কিনা এবং বোর্ড ক্লিয়ার কিনা। যদি এই দুইটা ক্লিয়ার হয় তাহলে আমরা আজকের ক্লাস ইনশাআল্লাহ শুরু করব। একটু সবাই দ্রুত জয়েন হয়ে যান অ্যান্ড পারলে আজকের লাইভটাকে একটু শেয়ার করে দেন। কে কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন একটু আমাকে জানান, কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন আমাকে। ওকে, সালমান ভাই লিখছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। মাহফুজ আহমেদ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। সজীব ভাই হাই হাই ভাইয়া। আলোর পথযাত্রী আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আসসালামু আলাইকুম। ক্লিয়ার? আচ্ছা, অনেকেই জয়েন করে ফেলেছেন, ধন্যবাদ সবাইকে। কে কোথা থেকে দেখছেন এটা একটু লিখেন, আর কাইন্ডলি আজকের ক্লাসটাকে একটু শেয়ার দিয়ে রাখেন, কারণ শেয়ার দিয়ে রাখলে টাইমলাইনে থাকলে যেটা হবে, প্রথম কথা হচ্ছে আমার ক্লাসটা একটু স্প্রেড হবে। সেকেন্ড কথা হচ্ছে আজকে যে ক্লাসটা আমি নিব এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা তথ্য, যেখানে আপনার যেই প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো আলাদাভাবে ডিটেক্ট করে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। দেখবেন আজকের পর থেকে আপনার কষ্ট করে আর পড়তে হবে না, শুধু একবার চোখ বুলায় যাবেন, সব কিছু মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ আমরা একদম বেসিক থেকে ক্লিয়ার করব ব্যাপারগুলো। আলোর পথযাত্রী শেরপুর থেকে, তারপরে হচ্ছে মাহিরা আপু হচ্ছে রংপুর থেকে, আচ্ছা আমিও রংপুর থেকেই। এরপরে হচ্ছে রোকাইয়া পারভিন ক্লিয়ার ভাইয়া, আফসানা আপু কুষ্টিয়া থেকে, তারপরে হচ্ছে জাগদীশ ভাই হচ্ছে নাইস স্যার কুড়িগ্রাম থেকে, সজীব ভাই, শাওন ভাই হচ্ছে রংপুর থেকে, আতিকুর ভাই কিশোরগঞ্জ থেকে। আচ্ছা, আপনারা অনেকেই দেখছেন, আমরা 100 জন হলেই শুরু করে দেব। রোকাইয়া আপু ওকে। এবাদুল হক আসসালামু আলাইকুম পটুয়াখালী থেকে, ওকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে, বাবারি ভয়ঙ্কর জায়গা। শেষ পৃষ্ঠা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুবা আপু বগুড়া থেকে। আচ্ছা, আমরা 100 ক্লাস হয়ে গিয়েছি অলরেডি। যারা 100 ক্লাস জয়েন করেছেন আমি আপনাদেরকে জাস্ট এতটুকু রিকোয়েস্ট করব, ক্লাসটা খুব বেশি সময় নেব না, বাট যতটুকু সময় নেব আপনাদের জন্য এটা খুবই ইফেক্টিভ ক্লাস হতে যাচ্ছে। বিশ্বাস করেন আজকের পর থেকে আপনাদের এই বাংলায় মুসলিম শাসন সম্পর্কিত সিঙ্গেল কোনো প্রবলেম থাকবে না। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাধারণ জ্ঞান কিছুই পারি না, এই সাধারণ জ্ঞানের জন্য আমার হয়তো চাকরি হচ্ছে না। আচ্ছা, আজকের পর থেকে ইনশাল্লাহ পাবেন। ঝিনাইদহ থেকে। এত ঢং করে কথা বলেন কীভাবে? কই আপু, আমার তো মনে হয় না যে ঢং করে কথা বলি। ভাইয়া এত পরেও প্রিলিটি কিনা মন ভেঙে গেছে। ইনশাল্লাহ এবার 50তম টার্গেট 50, রিস্টার্ট। স্যার কালকে পরীক্ষা, টেনশনের মধ্যেও আপনার ক্লাস করতে আসলাম, দোয়া করিয়েন। অনেক অনেক শুভকামনা, যাদের কালকে পরীক্ষা আছে তাদের সবার জন্য শুভকামনা। মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেন, যা পারবেন তাই আসলে পারবেন। এর পরেও মাথা ঠান্ডা রাখার উপর ডিপেন্ড করবে আপনি পরীক্ষার হলে কতটুকু এক্সিকিউট করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে স্যার, ধ্বনি পরিবর্তনের একটা ক্লাস দিতেন। ওকে, দেবো, কোনো প্রবলেম নাই। বইয়ের পরীক্ষা চালু হয়েছিল। ওকে আচ্ছা, এটা পরে পরবর্তীতে আবার চালু করব। বাংলাদেশ হাইরা গেছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, সবাই এইবার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, এই ফ্রি ক্লাসগুলোর জন্য একটাই রিকোয়েস্ট, আপনারা জাস্ট ক্লাসটাকে এবার শেয়ার করে দেবেন এবং শেয়ার করে দিয়ে রাখবেন শেয়ার ডান, নাথিং এলস। আপনারা শুধু শেয়ার করে দেন, শেয়ার করে দিয়ে একটু লেখেন যে শেয়ার ডান। এরপরে আমরা শুরু করব আজকের ক্লাস। আজকে আমরা বাংলায় মুসলিম শাসন সম্পর্কিত তথ্যগুলো জেনে নেব। বাংলাদেশের খেলা কেন দেখেন? বাংলাদেশের খেলা দেখলেই মন খারাপ হয়ে যায়, এই জন্য আমি দেখি না। আর আমি দেখলে আরও বেশি করে হারে, এই জন্য আমি আরও বেশি দেখি না। যাক আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা পেজ আছে, ওখানে আমি স্টুডেন্ট।
বাট আপনার ক্লাস অনেক ভালো লাগে। আমি বুঝতে পারিনি আপনার কথাটা। হাই আল্লাহ, ক্লাস শুরু হয়ে গেছে। আজকের পোস্ট দেখছেন না, হাই আল্লাহ পোস্টটা? শেয়ার ডান। এই যে আমাদের প্রভা আপু আর হচ্ছে মোত্তাকিনা আপু, এই দুইজন শুধু শেয়ার ডান লিখছেন। আপনারা প্লিজ একটু শেয়ার করে দেন, কারণ ফ্রি লাইভ ক্লাস যেহেতু, সবাই একটু দেখুক, আমাকেও একটু চিনুক, ফেস ভ্যালু একটু বাড়ুক। শেয়ার ডান, শেয়ার ডান। এই যে এখন ভালো লাগতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ 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 একটু লাইভটাকে শেয়ার করে দেন। চলেন আমরা আজকের ক্লাস শুরু করি। বাংলায় মুসলিম শাসন, গত দিনের পড়াটা একটু রিকল করে নেই আমরা, আপনাদের যাদের মনে আছে তো আছে। আমরা গত দিনে জাস্ট পড়েছিলাম বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় বা বাঙালি সৃষ্টির ইতিহাস সম্পর্কে আমরা দেখেছিলাম, তাই তো? বাঙালি সৃষ্টির ইতিহাস, অর্থাৎ অ প্লাস আ মিলে বাঙালি, অর্থাৎ অনার্য প্লাস আর্য সমান সমান বাঙালি। আমরা দেখেছিলাম অনার্য মানে হচ্ছে স্থায়ী বাসিন্দা, আর্যরা ছিল অস্থায়ী বাসিন্দা, এরা মিলে বাঙালি জাতির উদ্ভব হয়েছে। বাঙালি জাতির উদ্ভবের পরে তারা যেহেতু বসবাস শুরু করে বিভিন্ন জায়গার মধ্যে গোষ্ঠীভাবে বা হচ্ছে দলবদ্ধভাবে, আমরা দেখেছিলাম এরপরে যে জিনিসটা শুরু হয়েছিল সেটা হচ্ছে বিভিন্ন জনপদ। জনপদ থেকে আমি দুইটা জিনিস খুব ইম্পর্টেন্টলি পড়তে বলেছিলাম আপনাদেরকে। একটা হচ্ছে ম্যাপ দেখে দেখে জনপদগুলোর অবস্থান, অর্থাৎ বর্তমানের একটা রিজিয়ন প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, অথবা প্রাচীন বাংলার একটা জনপদের নাম দিয়ে বলবে বর্তমান কোন রিজিয়নটা ওই এলাকার অন্তর্ভুক্ত ছিল। আর দ্বিতীয় প্রশ্ন আসে ওইখানকার যে রাজধানীগুলো আছে সেই রাজধানীগুলো থেকে আসে। ওকে, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার দিচ্ছেন, একদম অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। কারণ কষ্ট করে যেহেতু আমি ক্লাসগুলো নিচ্ছি, আপনাদের আর কিচ্ছু করার দরকার নাই, জাস্ট আমার সাথে সাথে একটু রেসপন্স করবেন আর ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন, আর কোনো কিছু করার দরকার নেই। আমি আপনাদেরকে টপিক ক্লিয়ার দেওয়ার দায়িত্ব নিচ্ছি ইনশাল্লাহ। ওকে ওকে, চলেন তাহলে ইতিহাসের পরে আমরা পড়েছিলাম জনপদ। জনপদের পরে আমরা যেটা দেখেছিলাম যে যখনই কিছু মানুষ একসাথে বসবাস শুরু করে, তখন এদের মধ্য থেকে একটা নেতৃত্বের প্রবণতা কারো না কারো চলে আসে। সো বাংলায় যে বংশটা প্রথম নেতৃত্ব দিয়েছিল সেটা ছিল মৌর্য বংশ, এবং নিজের নেতৃত্বের পরিচয় দিয়েছে কিন্তু সেলুকাসকে পরাজিত করার মাধ্যমে এই বাংলা রিজিয়নের মধ্যে মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা পড়েছিলাম হচ্ছে এরপরে মৌর্য বংশ। সো এই মৌর্য বংশের মধ্যে বেশ কিছু শাসক ছিল, প্রায় 137 বছর এনারা শাসন করেছেন। এই 137 বছরের মধ্যে দেখা গেছে যে অনেকজন শাসক করেছে, যাদের মধ্যে কয়েকজন বিখ্যাত শাসক সম্পর্কে আমরা এইভাবে পড়েছিলাম। চন্দ্রবিন্দু অশোক বৃহৎ, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য, যে কিনা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। এরপরে হচ্ছে বৃহৎগুপ্ত, এরপরে হচ্ছে সম্রাট অশোক, যে কিনা কৌলিনের যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তাকে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয়। এবং লাস্টলি আমরা দেখেছিলাম বৃহদ্রথ, যার থ্রুতে হচ্ছে মৌর্য বংশের সমাপ্তি হয়েছে। এরপরে আমরা দেখেছিলাম যে গুপ্ত বংশ, এরপরে শুরু হয়েছিল কোন বংশ? গুপ্ত বংশ। এবং গুপ্ত বংশ শুরু হয়েছিল প্রথম চন্দ্রগুপ্ত মৌর্যের মাধ্যমে, প্রথম চন্দ্রগুপ্তের মাধ্যমে, এবং গুপ্ত বংশ শেষ হয়েছিল হুন নামক যাযাবর শ্রেণীর আক্রমণে। এবং হুন নামক যাযাবর শ্রেণীর আক্রমণের দ্বারাই গুপ্ত বংশটা দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে বঙ্গ আর একটা হচ্ছে গৌড়। বঙ্গ ও গৌড় এই ভাগেই হচ্ছে বিভক্ত হয়ে যায়। বঙ্গটা হচ্ছে রাজা সমাচারদেব, বিক্রমাদিত্য আর হচ্ছে তিনজন মিলে, মোট ধর্মাদিত্য, এই তিনজন মিলে রাজাধিরাজ উপাধি গ্রহণ করে শাসন করতে থাকে। গৌড়ের শাসনভাব কে পেয়ে যায়? গৌড়ের শাসনভার তখন পেয়ে যায় হচ্ছে সামন্ত এবং মহাসামন্তরা। এরকম একজন মহাসামন্ত, বড় অঞ্চলগুলো যারা শাসন করতো তাদেরকে বলা হতো মহাসামন্ত, ছোট অঞ্চলগুলো যারা শাসন করতো তাদেরকে বলা হয় সামন্ত। এরকম একজন মহাসামন্ত ছিলেন রাজা শশাঙ্ক, যিনি কিনা রাজা শশাঙ্ক কে ছিলেন? রাজা শশাঙ্ক, যিনি কিনা গৌড়ের ছোট ছোট অঞ্চলগুলোকে একত্রে করে এবং একত্রে করার পরে গৌড়ের স্বাধীনতা ঘোষণা করে, যার কারণে রাজা শশাঙ্ককে বলা হয় যে প্রথম স্বাধীন সার্বভৌম রাজা। ওকে, এই রাজা শশাঙ্ক মারা যাওয়ার পরে যে সময়টা আসে, সেই সময়টাতে ভালো কোনো নেতৃত্ব না থাকায় এই সময়টাকে বলা হয় মাৎসন্যায়। এবং এই মাৎসন্যায়ের সময়টা কখন বলেন তো? সপ্তম থেকে অষ্টম শতক। এই মাৎসন্যায়ের প্রভাবে যে বংশের উদ্ভব হয়, মানে মাৎসন্যায় পরবর্তীতে, সেই সময়টা ছিল হচ্ছে পাল বংশ, যারা হচ্ছে বংশানুক্রমিক শাসনের সর্বোচ্চ পরিমাণ শাসন করেছে 400 বছর। এরা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল এবং আমরা গোধ মহিরাম এভাবে করে পাল বংশের শাসকদের নাম মনে রেখেছিলাম। গোধ মহিরাম অর্থাৎ গোপাল, তারপর হচ্ছে ধর্মপাল, দ্বিতীয় মহিপাল, তারপর রামপাল এবং মদনপাল। মদনপাল ছিল শেষ, এবং মদনপালের পরে যে বংশের উদ্ভূত হয় সেটা হচ্ছে সেন বংশ। সেন বংশ আমরা মনে রেখেছিলাম সাহেবী বল, অর্থাৎ সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, তারপরে হচ্ছে বল্লাল সেন এবং লক্ষণ সেন। এই লক্ষণ সেনকে 1204 সালে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন আক্রমণের ফলে আমাদের সেন বংশের সমাপ্তি ঘটে এবং বাংলায় শুরু হয় আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস কি? আজকের ক্লাস হচ্ছে আমাদের মুসলিম শাসন। ওকে, এতটুকু পর্যন্ত আমি গত ক্লাসে নিয়েছিলাম। আমার মনে হয় যে এতটুকু জায়গায় কারো কোনো প্রবলেম নেই। আজকের পর থেকে আপনারা
এই যে পরের যে ইয়াটা আমি পড়াবো মুসলিম শাসন, এই মুসলিম শাসনেও বিন্দু পরিমাণ আপনাদের কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি মুসলিম শাসন। মুসলিম শাসন শুরু করার সময় আমরা দেখবেন আপনারা যে মুসলিম শাসনটা কখনো কখনো বইয়ে লেখা আছে যে ইয়াতে হচ্ছে দিল্লিতে হচ্ছে, কখনো কখনো বাংলায় হচ্ছে, কখনো কখনো দেখবেন যে হচ্ছে একজন সুলতানের নাম দেয়া আছে হচ্ছে কুতুবউদ্দিন আইবেক, আবার এই পাশে সুলতানের নাম দেখবেন যে হচ্ছে ফখরুদ্দিন আহমেদ বা হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ, এই ধরনের নামগুলো আছে। তা আপনারা খুবই কনফিউজ হয়ে যান, আজকের পর থেকে আর ইনশাল্লাহ কনফিউজ হবে না। ফ্যাক্ট হচ্ছে যে মুসলিম শাসনের যখন শুরু হয়, মুসলিম শাসনের শুরুতে হয় সালতানাতের মাধ্যমে। সালতানাত, মুসলিম শাসনের শুরু হয় হচ্ছে সালতানাতের মাধ্যমে। সালতানাত যারা শাসন করে তাদেরকে বলা হতো সুলতান, সালতানাত যারা শাসন করে তাদেরকে বলা হতো হচ্ছে সুলতান। এখন এই সালতানাতটা আসলে কোথায় প্রতিষ্ঠিত হয়েছে, এটা হচ্ছে আমার কথা। সালতানাতটা একই সাথে দুই জায়গার মধ্যে চলতে থাকে, সালতানাত একই সাথে দুই জায়গার মধ্যে চলতে থাকে। কোথায় কোথায়? একটা চলতে থাকে দিল্লিতে, অর্থাৎ তখন মেইন কেন্দ্রভূমি ছিল হচ্ছে দিল্লি, দিল্লি কেন্দ্রিক শাসন ছিল। আর আমরা যে রিজিয়নটাতে বসবাস করি এই রিজিয়নটা ছিল হচ্ছে বাংলা, অর্থাৎ বাংলায় কিন্তু আলাদাভাবে আবার সালতানাতের বা সুলতানি শাসন চলতে থাকে। দিল্লিতে যে সালতানি শাসন শুরু হয় এটা শুরু হয় হচ্ছে 1206 সালে, আর বাংলায় যে সুলতানি শাসন শুরু হয় এটা হয় 1204 সালে। এখন ভাইয়া বাংলায় সুলতানি শাসন বা সালতানাতের শাসনটা কখন থেকে শুরু হয়? বাংলায় সুলতানি শাসন বা সালতানাতের শুরু হয় ওই যে লক্ষণ সেনকে যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার 1204 সালে পরাজিত করলেন তারপরে শুরু হয়। তা এই বাংলার সালতানাত শুরু বা মুসলিম শাসন শুরু বা সুলতানি শাসন শুরু সম্পর্কে আমি ক্লিয়ার, সমস্যা নেই। কিন্তু এই যে দিল্লিতে হুট করে 1204 সালে কিভাবে শুরু হলো, এটা মনে প্রশ্ন আসে না যে দিল্লিতে হুট করে কোথা থেকে মুসলিম শাসন শুরু হলো? এই কনফিউশনটা আগে আপনাদের আমি চলেন ক্লিয়ার করি, যেগুলো কোনো বইয়ের মধ্যে সুন্দর করে গুছানো করে নাই। দিল্লিতে সর্বপ্রথম মুসলিম শাসন শুরু হয়েছিল 711 অথবা 12 সালে। এই 711 অথবা 12 সালে সেই সময় হচ্ছে পুষ্যবতী, সেই সময় যে হচ্ছে উমাইয়া গোত্রের রাজারা ছিল, অর্থাৎ যে তুর্কি বীরেরা ছিল, ওই বীরেরা পুরা রাষ্ট্র হচ্ছে, পুরা রাজ্য হচ্ছে বা পুরা পৃথিবী হচ্ছে শাসন করার একটা পরিকল্পনা গ্রহণ করে, এবং তারা মুসলিমদের তখন জয় জয়কার ছিল। তো সেই সুবাদে প্রথম যে দক্ষিণ এশিয়াটার বা হচ্ছে এই রিজিয়নটার দায়িত্বে বা এই রিজিয়নটা জয় করার যে দায়িত্ব পান ওই ব্যক্তির নাম ছিল হচ্ছে মুহাম্মদ বিন কাসেম। কি নাম ছিল? মুহাম্মদ বিন কাসেম। এই মুহাম্মদ বিন কাসেম আমাদের এই রিজিয়নে আসেন, অর্থাৎ দিল্লি রিজিয়নে আসেন। এসে তখন দিল্লির সিংহাসনে ছিল সিন্ধু রাজা দহির। কে ছিল তখন সিংহাসনে? ছিল হচ্ছে সিন্ধু রাজা দহির। এই দহির ছিল তখন হচ্ছে দিল্লির সিংহাসনে। মুহাম্মদ বিন কাসেম 711-12 খ্রিস্টাব্দে এই রিজিয়নে আসেন, দিল্লিতে আসেন, এবং সিন্ধু রাজা দহিরকে তিনি কি করেন? সিন্ধু রাজা দহিরকে তিনি যুদ্ধের মাধ্যমে পরাজিত করেন এবং দিল্লির সিংহাসনে আরোহণ করেন। এজন্য আমাদের যদি প্রশ্ন আসে যে দিল্লিতে অথবা উপমহাদেশে প্রথম মুসলিম শাসনের সূচনা করে কে, আমাদের উত্তর করতে হবে মুহাম্মদ বিন কাসেম। মুহাম্মদ বিন কাসেমের পরে তার বংশধররা এইভাবে করে ইসলাম ধর্মটাকে এস্টাবলিশ করতে পারে নাই। পরবর্তীতে এই 711-12 সালের বেশ কিছুদিন পরে 1191 এবং 1192 সালে একটা যুদ্ধ, বিখ্যাত দুইটা যুদ্ধ হয় পরপর, যে যুদ্ধ দুইটার নাম হচ্ছে তরাইনের যুদ্ধ। এই তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান এবং তুর্কি পরবর্তী বীর মুহাম্মদ ঘুরি, এই ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে যুদ্ধ হয় 1191-92 সালে, তরাইনের যুদ্ধ নামে পরিচিত। এই 1191 সালে হয় তরাইনের প্রথম যুদ্ধ, যেখানে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হন। পরাজিত হয়ে যখন উনি ব্যাক করেন, পরের বছর এসে এই যে 92 সালে আবার তরাইনের দ্বিতীয় যুদ্ধে উনি অংশগ্রহণ করেন এবং পৃথ্বীরাজ চৌহানকে শোচনীয়ভাবে পরাজয়ের মাধ্যমে মোহাম্মদ ঘুরি কি করেন? বিজয় অর্জন করেন এবং দিল্লির সিংহাসনে পুনরায় উনি অধিষ্ঠিত হন। ওকে, এবং মুহাম্মদ ঘুরি এই সময়ে এসে তার সময় থেকে পরবর্তী সময়ে পুরোপুরিভাবে কন্টিনিউয়াসলি মুসলিম শাসনটা পরিচালিত হয়ে এসছে। মুহাম্মদ ঘুরি 1191 বা 92 থেকে প্রায় 1206 সাল পর্যন্ত এই রিজিয়নটার মধ্যে ক্ষমতা দখল করে থাকেন, এবং 1206 সালে পরবর্তী সাম্রাজ্য স্বাধীন করার জন্য বা পরবর্তী সাম্রাজ্য জয়ের উদ্দেশ্যে উনি রওনা দেন এবং এই বাংলা রিজিয়ন বা দিল্লির দায়িত্ব দিয়ে যান তার বল্মরক্ষক বা তার সেনাপতি কুতুবউদ্দিন আইবেককে। কাকে দিয়ে যান? কুতুবউদ্দিন আইবেককে। কত সালে দিয়ে যান কুতুবউদ্দিন আইবেককে? এই 1206 সালে দিল্লি সিংহাসনের
দায়িত্ব দিয়ে যান যে তুমি এখন দিল্লি সামলাও, আমি এখন অন্য জায়গায় যাচ্ছি রাজ্য বিস্তারের জন্য। এই 1206 সাল থেকেই কুতুবউদ্দিন আইবেক হচ্ছে দিল্লির প্রথম সুলতান এবং এই সুলতানের সময় থেকে দিল্লি সালতানাত বা দিল্লিতে সুলতানি শাসনের শুরু হয়। এই হচ্ছে 1206 সালে কিভাবে আসলো এই ঘটনা। আমাদের বাংলায় তো দিল্লি শাসন কিভাবে শুরু হলো বা মুসলিম শাসন কিভাবে শুরু হলো এটা আমরা জানি যে সেন বংশের শেষ রাজা লক্ষণ সেনকে পরাজয়ের মাধ্যমে বখতিয়ার খলজি বাংলায় হচ্ছে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছে। বাট দিল্লিতে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতার একদম সূত্রপাত হয়েছিল 711-12 সালে মোহাম্মদ বিন কাসেমের মাধ্যমে, যেটা স্থায়ী রূপ নিয়েছিল হচ্ছে মোহাম্মদ ঘুরির মাধ্যমে 1191-92 সালে তরাইনের যুদ্ধের পরে, এবং তারপরেই হচ্ছে তিনি দায়িত্ব দেন কুতুবউদ্দিন আইবেককে, তার সেনাপতিকে 1206 সালে, এবং এই কুতুবউদ্দিন আইবেকের সময় থেকে পরবর্তী হচ্ছে সালতানাত শুরু হয় বা দিল্লিতে সুলতানি শাসনের শুরু হয়। তাহলে এখান থেকে যদি আমাদের প্রশ্ন আসে প্রথম কথা যে উপমহাদেশে প্রথম মুসলিম শাসনের সূত্রপাত পরে কে, তাহলে উত্তর হবে হচ্ছে মুহাম্মদ বিন কাসেম। যদি প্রশ্ন আসে উপমহাদেশে ইসলামিক শাসন বা মুসলিম শাসন প্রতিষ্ঠা করে কে, উত্তর করতে হবে মুহাম্মদ ঘুরি। যদি প্রশ্ন আসে উপমহাদেশে স্থায়ীভাবে, এই কথাটা যদি উল্লেখ থাকে যে স্থায়ীভাবে মুসলিম শাসন শুরু করে কে, তাহলে আমাদের উত্তর করতে হবে কুতুবউদ্দিন আইবেক। আমার মনে হয় যে এইবার আপনারা যে দিল্লিতে কিভাবে মুসলিম শাসনটা শুরু হলো এই সম্পর্কিত কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছেন। যদি ক্লিয়ার হন চিল্লাই বলেন ঠিক কিনা, যদি ক্লিয়ার হন একদম চিল্লাই বলেন ক্লিয়ার, চিল্লাই বলেন ক্লিয়ার, চিল্লাই বলেন ক্লিয়ার। তাহলে এই হচ্ছে সালতানাত, অর্থাৎ মুসলিম শাসনের প্রথম পর্যায়ে যেটা ছিল সেটা ছিল সালতানাত, এবং সালতানাতে যারা শাসন করত তাদেরকে বলা হতো সুলতান। বলেন বলেন, কথা বলেন, কথা বলেন। ওকে, শিমুল হোসেন ভাই লিখছে চিল্লাই কোন ঠিক কিনা, ঠিক। দীপিকা আপু বলছে ঠিক। মাহিরা খান আপু লিখছে ক্লিয়ার। আদুরি ইসলাম লিখছে ক্লিয়ার। যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন, কারণ আপনাদের নামগুলো পড়তেও আমার ভালো লাগে, আর আপনারা যেহেতু আমার পেজে আসেন পরিচিত থাকা উচিত। সুবানা সুবাস সিও বাজার রংপুর থেকে ভাই, আরে আমার বাড়ির পাশে, এই যে ক্লাস শেষ করে আপনাদের উপজেলা গেটে আমি চা খেতে যাব। উপজেলা গেট থেকে চা খেয়ে না আসলে ঘুম আসে না। আচ্ছা, রিপন হোসেন ঠিক, পাপিয়া ঠিক, আফরান রাবি ঠিক, তারপরে হচ্ছে চন্দ্রা আপু লিখতে হচ্ছে ঠিক, রহিম ভাই ঠিক, আরমান হোসেন ভাই ঠিক, নাহিম ভাই ঠিক, জাবির ভাই ক্লিয়ার। ওকে, সিন্ধু রাজা দহির হবে নাকি দাহির হবে? দহির দাহির যে জায়গায় যেমন নাম আছে, এই নামগুলোর আসলে কোনো ভুল নাই। কোনো জায়গায় দহির উল্লেখ আছে, কোনো জায়গায় দাহির আছে। বাংলা বুঝাই দিব, সমস্যা নাই। জিকে এর জন্য একটা সাজেস্ট করুন। জিকে এর জন্য একটা কি সাজেস্ট করব? ঠিক ঠিক ভাইয়া, নাইস ক্লাস। মুসলিম ফারজানা আপু স্যার সব শর্ট ভিডিও দেখে অনেক কিছু শিখেছি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। চিল্লাই বলছে মোহাম্মদ বিন কাসেম 712 সালে, হ্যাঁ এসে 711 অথবা 12, এটা মতান্তর আছে, হ্যাঁ দুইটাই আছে। আচ্ছা চলেন এরপরে আমরা যাই। তাহলে আমরা এখন দিল্লিতে এবং বাংলায় আমরা সালতানাতে শুরু হলো। আমি আপনাদেরকে গতদিনও বলেছিলাম, যখন একটা সাম্রাজ্য ভিত্তিক শাসন আসে বা যখন একটা যুগ চলে শাসনের, তখন ওই শাসক মানে শাসন আমলে প্রায় 150 বছর, 200 বছর, 300 বছর পর্যন্ত তো শাসনটা চলে, তাই না? যেমন মৌর্য সাম্রাজ্য 137 বছর শাসন করেছে, গুপ্ত সাম্রাজ্য প্রায় 250 বছর শাসন করেছে। তো প্রত্যেকটা শাসন আমলে দেখবেন যে অনেকজন শাসক করে, বাট সবাই বিখ্যাত হতে পারে না। কিছু কিছু শাসক আছেন যাদের কীর্তিগুলো একদম ইতিহাসের পাতায় লেখা আছে। তো আমরা এইভাবে করেই দিল্লি সালতানাতের যে দিল্লি সুলতানরা রয়েছেন এবং বাংলায় যে স্বাধীন সুলতানি আমল, বাংলায় যে স্বাধীন সুলতানরা রয়েছেন, তাদের মধ্যে যারা যারা বিখ্যাত এদের সম্পর্কে আমরা একটু করে জানবো। প্রথম যে বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে জানবো তারা হচ্ছে দিল্লিতে যারা যারা বিখ্যাত। দিল্লি সালতানাতের মধ্যে দিল্লি সুলতান, যে যে সুলতান হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই সুলতানদের নামগুলো জানবো এবং নামগুলোর সাথে সাথে তারা কি কাজ করেছেন সেগুলো সম্পর্কে জানবো। আজকে লুঙ্গি পরেছেন? হ্যাঁ, নিচে লুঙ্গি থাকে। ওকে সুমন ভাই, 11টার দিকে 11:15 দিকে চলে আসেন। ওকে চলেন, তাহলে দিল্লিতে যে শাসকরা ছিল এদের নাম আমরা কিভাবে করে মনে রাখবো, এটা হচ্ছে কথা, এবং সাথে সাথে তাদের কীর্তিগুলো জানবো। সিম্পলি আপনারা মনে রাখবেন, কোনো কিছু না। দিল্লি যে সব সুলতানরা ছিলেন তাদের নাম চমৎকার ওয়েতে আমার টেকনিকে মনে রাখবেন যে কুতুবের জামাতা ইলতুৎমিশ, সুলতানা গিয়াসে করে ফিস ফিস,
খলজি তুগলক মাহমুদ শাহ ইশ শেষ সুলতান লোদি তুই জেনে নিস। ওকে, কুতুবের জামাতা ইলতুৎমিশ সুলতানা গিয়াসে করে ফিস ফিস খলজি তুগলক মাহমুদ শাহ ইশ শেষ সুলতান লোদি তুই জেনে নিস। এটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের হচ্ছে পুরোপুরিভাবে যে দিল্লি শাসকরা ছিল সেই শাসক সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে যাবে। আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো এইভাবে যে কুতুবের জামাতা ইলতুৎমিশ কুতুবের জামাতা ইলতুৎমিশ সুলতানা গিয়াসে করে ফিস ফিস সুলতানা গিয়াসে করে ফিস ফিস। তারপর হচ্ছে খলজি তুগলক মাহমুদ শাহ ইশ খলজি তুগলক মাহমুদ শাহ ইশ আর শেষ সুলতান লোদি তুই জেনে নিস। শেষ সুলতান লোদি তুই জেনে নিস। ওকে, তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম হচ্ছে কুতুবের জামাতা ইলতুৎমিশ সুলতানা গিয়াসে করে ফিস ফিস খলজি তুগলক মাহমুদ শাহ ইশ শেষ সুলতান লোদি তুই জেনে নিস। এই ছন্দটা যদি মনে থাকে একদম আমাদের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যে সুলতানগুলো শাসন করেছেন এবং সিকোয়েন্সিয়াল ওয়েতে কার পরে কে গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের জানা শেষ। কেন? কুতুব, এই কুতুবতে হচ্ছে আমাদের প্রথমে আসছে, আমরা দেখছি হচ্ছে কুতুব। এই কুতুবতে আমাদের হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। এই কুতুবের জামাতা ইলতুৎমিশ। কুতুবতে হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। এই কুতুবের জামাতা ছিল হচ্ছে ইলতুৎমিশ। এই সুলতান ছিল হচ্ছে, পরের সুলতান ছিল ইলতুৎমিশ। এরপর হচ্ছে আচ্ছা, প্রত্যেকজন সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জেনে দেই। আগে হচ্ছে নামগুলো ইন্ডিকেট করে নেই। তারপরে সুলতানাতে হচ্ছে সুলতানা রাজিয়া। তারপর হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। ওকে, তারপর হচ্ছে করে ফিসফিসে কিছু নাই। তারপর খলজি মোহাম্মদ খলজি। তারপর হচ্ছে তুগলক মোহাম্মদ বিন তুগলক। এরপর হচ্ছে মাহমুদ শাহ। ওকে, সুলতান মাহমুদ শাহ, শেষ সুলতান লোদি অর্থাৎ ইব্রাহিম লোদি। এই কয়েকজন সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানলেই আমাদের মোটামুটিভাবে শেষ কাহিনী। তাহলে প্রথমটা হচ্ছে কুতুবকে কুতুব হচ্ছে কুতুবউদ্দিন আইবেক, যার কথা আমরা এতক্ষণ পর্যন্ত বলেছি। ওকে, সাইডে দাঁড়াইছি। কুতুবের জামাতা ইলতুৎমিশ সুলতানা গিয়াসে করে ফিস ফিস খলজি তুগলক মাহমুদ শাহ ইশ শেষ সুলতান লোদি তুই জেনে নিস। এখন কুতুবে কি? কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে আমাদের কিছু তথ্য জানা দরকার। অবশ্যই কি কি তথ্য জানা দরকার? কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে প্রথম কথা হচ্ছে ইনি দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা। ইনি কি? দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা, কারণ এনার থ্রুতেই কিন্তু দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে যেটা যদি আমরা ইনফরমেশন জানি তাহলে হচ্ছে প্রথম সুলতান কিন্তু ইনি, প্রথম দিল্লি সুলতান কিন্তু এই কুতুবউদ্দিন আইবেক। এরপরে যদি আমরা জানি এই কুতুবউদ্দিন কিন্তু তার দানশীলতার জন্য লাখ বক্স নামে পরিচিত ছিল। এই কুতুবউদ্দিন আইবেক। এবং ফাইনালি যে কুতুব মিনার আছে না, এই কুতুব মিনার নির্মাণ কাজ কিন্তু শুরু করেছেন কুতুবউদ্দিন আইবেক। তাহলে কুতুবউদ্দিন আইবেক সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ইনি দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন, প্রথম সুলতান ছিলেন, দানশীলতার জন্য লাখ বক্স হিসাবে পরিচিত ছিলেন এবং কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন এই কুতুবউদ্দিন আইবেক। পরবর্তীতে আসবো হচ্ছে আমরা ইলতুৎমিশ। এই ইলতুৎমিশ কি করেন? এই ইলতুৎমিশ হচ্ছে এই দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করার পাশাপাশি ইনি সালতানাত মজবুত করার কাজ করেন। এই জন্য ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? ইলতুৎমিশকে বলা হয়। এবং এই যে কুতুব মিনার নির্মাণ কাজ যে শুরু করেছিলেন না কুতুবউদ্দিন আইবেক, এই কুতুব মিনার নির্মাণ কাজ শেষ করেন, কুতুব মিনার নির্মাণ শেষ করেন এই কুতুবউদ্দিন আইবেকের জামাতা ইলতুৎমিশ। ওকে, ইলতুৎমিশ। এরপরে আসি সুলতানা গিয়াসে করে ফিসফিস। এই সুলতানাতে হচ্ছে সুলতানা রাজিয়া এবং যিনি দিল্লির একমাত্র নারী সুলতান ছিলেন, যে যাকে সুলতানা বা মানে লিঙ্গান্তর করলে সুলতানা বলতে পারেন। দিল্লির একমাত্র মহিলা সুলতান ছিলেন কিন্তু এই সুলতানা রাজিয়া, একমাত্র মহিলা সুলতান। ওকে, বা দিল্লির
সিংহাসনে আরোহণকারী একমাত্র মহিলা ছিলেন কিন্তু এই সুলতানা রাজিয়া। এরপরে হচ্ছে গিয়াসউদ্দিন বলবন, এনার সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির হিউজ উন্নতি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয় এবং একটা নীতি আছে রক্তপাতের নীতি, রক্তপাত ও কঠোর নীতি। এই নীতির জন্য সবচেয়ে বেশি মানে হচ্ছে আলোচিত গিয়াসউদ্দিন বলবন। রক্তপাত ও কঠোর নীতি, রক্তপাত ও কঠোর নীতি, রক্তপাত ও কঠোর নীতি, কঠোর নীতি, রক্তপাত ও কঠোর নীতি। ওকে, এরপর হচ্ছে আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি ছোটবেলায় একটা হচ্ছে কি বলবো র্যাংলা রুলা টাইপসের হয়ে যায় জন্য এনাকে তৈমুর লং নামে পরিচিত হয়নি, তৈমুর লং, তৈমুর লং নামে পরিচিত। এরপর তুগলক। এই তুগলক কি করছেন বলেন তো? এই তুগলক আমরা জানি না যে প্রায় সময় পড়ি না যে প্রতীকী তামার মুদ্রা প্রচলন করেন দিল্লির কোন সুলতান? এই প্রতীকী তামার মুদ্রা প্রচলন করেন হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। তামার মুদ্রা, প্রতীকী তামার মুদ্রার প্রচলন করেন হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। ওকে, এরপরে কি আছে বলেন তো? সুলতানা গিয়াসে করে ফিস ফিস, শেষ সুলতান লোদি তুই জেনে নিস। সুলতানা, সরি এখানে গিয়াসে না, এটা সুলতানা নাসিরে করে ফিসফিস। হ্যাঁ, এটা একটু লিখে নেবেন, সুলতানা নাসিরে করে ফিসফিস, সুলতানা নাসিরে করে ফিসফিস, নাসির। ওকে, সুলতানা নাসিরে করে ফিসফিস। আর এই নাসিরের কাজগুলো ছিল হচ্ছে ফকির বাদশাহ নামে পরিচিত এবং টুপি সেলাই কোরআন শরীফ করে রচনা করে হচ্ছে তিনি কি করতেন? জীবন ধারণ করতেন। ফকির বাদশাহ নামে পরিচিত ছিল, ইনি ছিলেন হচ্ছে ফকির বাদশাহ হিসেবে পরিচিত, ফকির বাদশাহ, বাদশাহ নামে পরিচিত ছিলেন এবং টুপি সেলাই ও কোরআন নকল করে জীবন ধারণ করতেন, কোরআন নকল করে বা কোরআন লিখে আর কি জীবন ধারণ করতেন। এই হচ্ছে আমাদের। এবং শেষ সুলতান লোদি তুই জেনে নিস। এই লোদিতে হচ্ছে ইব্রাহিম লোদি, ইব্রাহিম লোদি, যিনি কিনা 1526 সালে বাবরের নিকট পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত হওয়ার মাধ্যমে 1526 সালে বাবরের নিকট পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত হওয়ার মাধ্যমে দিল্লি সালতানাতের অবসান হয় এবং দিল্লিতে শুরু হয় মুঘল সাম্রাজ্য, এবং দিল্লিতে শুরু হয় মুঘল সাম্রাজ্য। বলেন ক্লিয়ার কিনা? খলজি, তুগলক আর মাহমুদের কি রাজিয়া ও গিয়াসের প্রেম সহ্য করতে হয়েছিল নাকি? কি জানি, আমি ওদের প্রেমের খবর আসলে জানি না ওইভাবে। ওকে, তাহলে কি পড়লাম আমরা? তাহলে দিল্লি সালতানাতের যে কয়েকজন সুলতান খুব বিখ্যাত ছিল তাদের নামগুলো আমরা কি পড়লাম? যে কুতুবের জামাতা ইলতুৎমিশ, সুলতানা নাসিরে করে ফিসফিস, খলজি, তুগলক, মাহমুদ শাহ ইস, শেষ সুলতান লোদি তুই জেনে নিস। আলাউদ্দিন খলজি কিন্তু শ্রেষ্ঠ সুলতান ছিলেন, শ্রেষ্ঠ সুলতান, শ্রেষ্ঠ সুলতান ছিলেন। বলেন এটুক জায়গা ক্লিয়ার কিনা? ভাইয়া লিঙ্ক শেয়ার করেন। কিসের লিঙ্ক? কোনো লিঙ্ক ঠিক ভাইরাল হয় নাই ভাই। কি সুন্দর হয়েছে না বোর্ডটা, একদম দেখতে ডিজাইনিং বোর্ড লাগছে। হায় আল্লাহ, আমার লেখা যদি আরেকটু সুন্দর হইতো, একদম জান প্রাণ দিয়ে আপনাদের ক্লাস নিতাম। হ্যাঁ ভাই, আপনি গোফ কাইটা ফেলেন তো, খুব একদম ছেলা মুরগির মতো লাগে আমাকে গোফ কাটলে। ভাইবার সময় কাটছিলাম, খুব বাজে লাগে। ওকে, ক্লিয়ার সবাই? ওই মাহমুদ শাহ হচ্ছে তুগলক বংশের শেষ সুলতান ছিলেন, তুগলক বংশের। হ্যাঁ, এই যে তুগলক বংশ যা ছিল, এই তুগলক বংশের শেষ সুলতান ছিলেন মাহমুদ শাহ। এনাকে তৈমুর লং বলা হয়, মাহমুদ শাহকে তৈমুর লং বলা হয়। আমি খলজির এখানে লিখছি, খলজি আসলে শ্রেষ্ঠ সুলতান, এই মাহমুদ শাহকে তৈমুর লং বলা হয়, তৈমুর লং বলা হয়। ইনি ছিলেন এই তুগলক বংশের শেষ সুলতান। ওকে, একদম পানি হয়ে গেছে, শেয়ার ডান। এতক্ষণ পরে এসে হাবিবাপুর মনে হয়েছে যে আমার ক্লাসটা শেয়ার করা দরকার, উনি শেয়ার করে দিয়েছেন। যাক, থ্যাংক ইউ। হায় আল্লাহ, কি সুন্দর ক্লাস।
মাহমুদ শাহ সম্পর্কে বলেন। এই যে মাহমুদ শাহ সম্পর্কে বললাম, এই যে তুগলকের যে তুগলক বংশ ছিল, এই তুগলক বংশের শেষ সুলতান ছিলেন মাহমুদ শাহ, এবং মাহমুদ শাহের ছোটবেলায় একটা পা খোড়া হয়েছিল জন্য তাকে তৈমুর লং বলে ডাকা হতো। ওকে, দাড়ি রেখে দেন, পুরা মুখ ভরে আমার দাড়ি আসে না। আচ্ছা, এই গেল। তাহলে আমরা কি দেখলাম বলেন তো? এগুলো দেখলাম আমরা হচ্ছে এই যে দিল্লি রিজিয়নটার মধ্যে, অর্থাৎ দিল্লিতে যে সুলতানরা শাসন করেছিল সেগুলো সম্পর্কে জানলাম। এখন তাহলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির পরে প্রায় 16-17 বছর পর থেকে বাংলায় স্বাধীন সুলতানি শাসন শুরু হয়েছিল। এই স্বাধীন সুলতানি শাসনে বাংলায় কারা শাসন করেছিল তাদের নামগুলো এখন আমাদের একটু জানা দরকার, এবং তাদের নামগুলো আমরা ম্যাজিক্যাল ওয়েতে মনে রাখবো ইনশাল্লাহ। কিভাবে মনে রাখবো বলেন তো? ম্যাজিক্যাল ওয়েতে মনে রাখবো। আমরা এইভাবে মনে রাখবো যে ফখর ইলিয়াস আজম জালাল, হাফসি হোসেন নাসির কামাল, মাহমুদ বেচারা পালান। কিভাবে মনে রাখবো? ফখর ইলিয়াস আজম জালাল, হাফসি হোসেন নাসির কামাল, মাহমুদ বেচারা পালান। আমি আগে ছন্দটা লিখি, তারপরে আমরা ওনাদের কি কি কীর্তি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা বলবো হচ্ছে ফখর ইলিয়াস আজম জালাল, ফখর ইলিয়াস আজম জালাল, এরপরে হাফসি হোসেন নাসির কামাল, হাফসি হোসেন নাসির কামাল, হাফসি হোসেন নাসির কামাল, এরপরে হচ্ছে মাহমুদ বেচারা পালান, ফখর ইলিয়াস আজম জালাল, হাফসি হোসেন নাসির কামাল, মাহমুদ বেচারা পালান। ওকে, এতটুকু আমরা মনে রাখবো। এতটুকু মনে রাখলে আমাদের লাভ কি? আমাদের লাভ হচ্ছে যে বাংলায় যে জায়গাগুলো শাসন করেছিল বাংলা যারা, তাদের সম্পর্কিত আমাদের আইডিয়া হয়ে গেল। যেমন এটা ফখরুদ্দিন মোবারক শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, তারপরে হচ্ছে আজম শাহ, তারপর জালালউদ্দিন মোবারক শাহ, তারপরে হচ্ছে হাফসি শাসন, তারপরে হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ, নাসিরউদ্দিন নুসরত শাহ, তারপরে হচ্ছে এখানে মাহমুদ শাহ, দ্বিতীয় মাহমুদ শাহ। এই কয়েকজন সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেল বা ক্লিয়ার আইডিয়া হয়ে গেল। এখন এনাদের সম্পর্কে আমাদের একটু জানা দরকার যে এনারা আসলে কে কি করেছে, তাই না? এই সম্পর্কিত একটু জানা দরকার। তাহলে আমাদের এই যে যারা দিল্লি রিজিয়ন না, যারা হচ্ছে বাংলা রিজিয়নে হচ্ছে স্বাধীন সুলতানি সময়ে সুলতানের দায়িত্ব পালন করেছে, তাদের সম্পর্কে আমাদের জানা শেষ। প্রথমে আছে হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। প্রথম আছে হচ্ছে আমাদের ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহ সম্পর্কে কি জানতে হবে? ইনি হচ্ছে প্রথম চট্টগ্রাম জয় করেন। ইনি বাংলার প্রথম স্বাধীন সুলতান হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। ইনি কোন জায়গাটা জয় করেছিলেন? ইনি জয় করেছিলেন চট্টগ্রাম। ফখরুদ্দিন মোবারক শাহ প্রথম স্বাধীন সুলতান এবং জয় করেন চট্টগ্রাম। ওকে, এবং ইনি নিজ নামে মুদ্রা প্রচলন করেন। এই লেখাটা কি দেখা যায়? এই কালারটা দেখা যায়? নিজ নামে মুদ্রা প্রচলন, এগুলা কিন্তু বইয়ে আছে, তারপরে আমি একটু করে দেখিয়ে দিচ্ছি জাস্ট। ওকে, তাহলে ফখরুদ্দিন মোবারক শাহ কি করেছিলেন? প্রথম স্বাধীন সুলতান ছিলেন, যিনি কিনা চট্টগ্রাম জয় করেছিলেন, নিজ নামে মুদ্রা প্রচলন করেছিলেন। ওকে, এরপরে যে জায়গাটা আমরা দেখব সেটা হচ্ছে, এই কালারটা ভালো বোঝা যাচ্ছে না মনে হয়, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ কি করেছিলেন? পুরো বাংলা রিজিয়নটা, অর্থাৎ গৌড়ের যে জায়গাগুলো আছে সেগুলোকে সব একসাথে করেছিলেন এবং একসাথে করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন। প্রথম কোনো ব্যক্তি বাংলার পুরো বাংলাটাকে একত্রিত যে করেছিলেন সেই ব্যক্তি হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, এবং নাম দিয়েছিলেন মুল্ক ই বাংলা। এই জায়গাটার নাম দিয়েছিলেন মুল্ক ই বাংলা। এবং যেহেতু সম্পূর্ণ বাংলাটাকে একত্রিত প্রথম করেন এবং বাংলার স্বাধীনতা প্রথম ইনি ঘোষণা করেন, এই জন্য ওনাকে বলা হতো শাহ ই বাঙ্গালিয়ান। এই জন্য ওনাকে কি বলা হতো? ওনাকে বলা হতো শাহ ই বাঙ্গালিয়ান বা শাহ ই বাংলা, যেটাই বলেন না কেন, শাহ ই বাঙ্গালিয়ান বা শাহ ই বাংলা বলা হতো কিন্তু এই শামসুদ্দিন ইলিয়াস শাহকে। এবং ইলিয়াস শাহী বংশ হচ্ছে প্রতিষ্ঠা করেন এই শামসুদ্দিন ইলিয়াস শাহ। ক্লিয়ার? তাহলে কি গেল আমাদের? তাহলে আমরা দেখলাম হচ্ছে ফখর ইলিয়াস আজম জালাল, হাফসি হোসেন নাসির কামাল, মাহমুদ বেচারা পালান।
ফখরুদ্দিন মোবারক শাহ প্রথম স্বাধীন সুলতান, চট্টগ্রাম জয় করেন, নিজ নামে মুদ্রা প্রচলন করেন। শামসুদ্দিন ইলিয়াস শাহ, শাহ ই বাঙালিয়ান তার উপাধি ছিল, মুল্ক ই বাংলা নামে পুরো বাংলা একত্রিত করেন এবং ইলিয়াস শাহী বংশ হচ্ছে তিনি কি করেন, ইলিয়াস শাহী বংশ প্রতিষ্ঠা করেন। আজম শাহ ইরানের কবি হাফিজের সাথে প্রথম পত্রালাপ করেন, হাফিজের সাথে কি করেন, ইনি পত্রালাপ করেন এবং ইনি খুবই সাহিত্য অনুরাগী ছিল। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ করেন এবং খুবই সাহিত্য অনুরাগী ছিল। তার সময়ে শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা রচনা করেন। এই যে আজম শাহের পৃষ্ঠপোষকতায় কিন্তু শাহ মোহাম্মদ সগীর কি করেছিলেন, ইউসুফ জুলেখা রচনা করেছিলেন। এরপর হচ্ছে জালালউদ্দিন মুবারক শাহ যিনি ছিলেন, ইনি হচ্ছেন বাণিজ্য এবং শিল্প উন্নয়নের প্রসার করেন এবং প্রশাসন সংস্কার করেন। ইনি কি করেন, প্রশাসন সংস্কার করেন এবং শিল্প এবং বাণিজ্যের উন্নয়ন করেন এবং প্রশাসন সংস্কার করেন। এরপরে হচ্ছে জালালউদ্দিন মোবারক শাহের পরে একটু মনে রাখবেন এই জায়গাটার মধ্যে এই সময়ের মধ্যে গণেশ নামক রাজা ছিল। এই গণেশ নামক রাজারা প্রায় 30 বছর শাসন করেছিলেন। গণেশ বংশের যে রাজারা ছিল, জালালউদ্দিন মোবারক শাহের পরে গণেশ বংশের রাজারা 30 বছর শাসন করেন। এরপরে হচ্ছে হাবশি শাসন। এই স্বাধীন সুলতানি সময়ও মাত্র 6 বছরের জন্য হাবশি নামক একটা গোষ্ঠী মাত্র 6 বছরের জন্য শাসন করেন। এরপরে হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহকে বলা হয় স্বাধীন সুলতানি আমলের শ্রেষ্ঠ সুলতান। সালাউদ্দিন হাসান শাহকে বলা হয় কি, স্বাধীন সুলতানি আমলের শ্রেষ্ঠ সুলতান এবং তার পৃষ্ঠপোষকতায় কিন্তু বাংলা সাহিত্য একদম অনেক বিকাশ হয় এবং মহাভারত, রামায়ণ সহ অনেকগুলো বইয়ের পৃষ্ঠপোষকতা কিন্তু করেন এই আলাউদ্দিন হোসেন শাহ। আমি শুধু বলে দিচ্ছি কারণ এগুলো বইয়ের মধ্যে আছে। এরপর নাসিরউদ্দিন নুসরত শাহ, কদম রসুন ভবন, বড়সোনা মসজিদ এগুলা নির্মাণ করেন নাসিরউদ্দিন নুসরত শাহ। অ্যান্ড ফাইনালি দ্বিতীয় মাহমুদ শাহ। এই মাহমুদ শাহ কিন্তু শের শাহের নিকট 1538 সালে পরাজিত হন। 1538 সালে শের শাহের নিকট পরাজিত হন এবং এর ফলেই কিন্তু শের শাহের নিকট পরাজিত হওয়ার মাধ্যমে কিন্তু বাংলা রিজিয়নের মধ্যে সুলতানি আমলের সমাপ্তি ঘটে এবং শুরু হয় মুঘল সাম্রাজ্য। ক্লিয়ার? তাহলে আমরা একবার রিকল করে নেই, আপনারা ক্লিয়ার হবেন। তাহলে আমরা দেখলাম সালতানাতের শুরু, সালতানাত যারা শাসন করতো তাদেরকে সুলতান বলা হতো। এটা দিল্লি রিজিয়নের মধ্যে শুরু হয়েছে 1206 সালে, বাংলা রিজিয়নের মধ্যে শুরু হয়েছে 1204 সালে। দিল্লি রিজিয়নে যারা শাসন করেছিলেন প্রথম পুরুষ ছিলেন মোহাম্মদ বিন কাসিম, কিন্তু স্থায়ীভাবে শুরু হয়েছে কুতুবউদ্দিন আইবেকের সময় থেকে। তো দিল্লি রিজিয়নে যারা শাসন করেছেন তাদের সময়ের নামগুলো আমরা এভাবে মনে রেখেছি যে কুতুবের জামাতা ইলতুতমিশ, সুলতানা নাসিরে করে ফিসফিস, খলজি তুগলক মাহমুদ শাহ ইশ, শেষ সুলতান লোদি তুই জেনে নিস। অর্থাৎ কুতুবউদ্দিন আইবেকের মাধ্যমে যে দিল্লি সালতানাতে শুরু হয়েছিল, ইব্রাহিম লোদি পানিপথের যুদ্ধে হারার মাধ্যমে বাবর দখল করে নেয় দিল্লির সিংহাসন এবং ইসলাম শেষ হয়, কি বলে এটাকে, মুসলিম শাসন শেষ হয়, সুলতানি শাসন শেষ হয় এবং শুরু হয় মুঘল সাম্রাজ্য। সেম ওয়েতে যদি বাংলার দিকে তাকাই, বাংলাতে ফখর, ইলিয়াস, আজম জালাল, হাবশি হোসেন, নাসির কামাল, মাহমুদ বেচারা পালান। এখানে ফখরউদ্দিন মোবারক শাহের মাধ্যমে যে দিল্লি সালতানাত মানে বাংলায় সালতানাত বা সুলতানি শাসন শুরু হয়, স্বাধীন সুলতানি আমল, সেটা মাহমুদ শাহের 1538 সালে শের শাহের নিকট পরাজয়ের মাধ্যমে শেষ হয় এবং শুরু হয় মুঘল সাম্রাজ্য। তার মানে এই 1500 সালের সময়ের দিকে একই সাথে বাংলায় এবং দিল্লিতে সুলতানি আমল শেষ হয়ে যায় এবং শুরু হয় মুঘল সাম্রাজ্য। এবং আমরা এখন দেখব সেই মুঘল সাম্রাজ্য সম্পর্কে। আমরা এখন দেখব মুঘল সাম্রাজ্য। বলেন ক্লিয়ার হচ্ছে কিনা? মুঘল সাম্রাজ্য এখন আমরা দেখব হচ্ছে মুঘল সাম্রাজ্য। লিখে দেন। আচ্ছা, লিখে দেওয়ার পরিবর্তে তো বলেই দিয়েছি। আচ্ছা, এখন লিখবো। ভাই একটু স্লো করেন। আচ্ছা, স্লো করার কি দরকার আছে? আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন। বলেন, এতটুকু জায়গা ক্লিয়ার হলে আপনারা সুলতানি ক্লিয়ার তো এসসি লিখেন সবাই। যারা যারা দেখছেন সবাই একটু এসসি লিখেন, অর্থাৎ সুলতানি আমল ক্লিয়ার। এসসি, সুলতানি ক্লিয়ার। আমি আপনাদের এসসি লেখা একটু দেখতে চাই আমার ফোনের স্ক্রিনে। আচ্ছা, প্রথম পুরস্কার জিতে নিয়েছে হচ্ছে এন এ লিমা আপু। লিমা আপু প্রথমে লিখছে হচ্ছে এসসি, হাবিবা আপু লিখছে এসসি, প্রশান্ত দাস লিখেছে এসটি। এসটি কেন ভাই? তাসনিম আপু এসসি,
সুমা আপু লু লিখছে। আচ্ছা, মারিয়া খান, আদুরি আপু, নাইম ভাই, তারপরে হচ্ছে হুরুম মাকসুরা, আনকমন নাম খুবই, হুরুম মাকসুরা। আচ্ছা, আখি আপু, আব্দুর রহিম ভাই, শাওন ভাই, শান্ত ভাই, মুসলিম ভাই, ও আচ্ছা আচ্ছা, ওকে চলেন তাহলে এবার আমরা দেখি হচ্ছে মুঘল। দিল্লি যেমন একই সাথে হচ্ছে ইয়াতে কি জানি বলে সুলতানি যেমন একই সাথে দিল্লিতে এবং বাংলায় হয়েছিল, সেম ওয়েতে এই মুঘলও একই সাথে কোথায় কোথায় হয়েছিল বলেন তো? একই সাথে দিল্লিতেও হয়েছিল, দিল্লিতেও হয়েছিল এবং বাংলায়ও হয়েছিল, দিল্লিতেও হয়েছিল এবং বাংলায়ও হয়েছিল, দিল্লিতে হয়েছিল এবং বাংলায়ও হয়েছিল। সো দিল্লিতে যখন মুঘল সাম্রাজ্য হয় তখন হচ্ছে আমাদের কয়েকজন মুঘল সম্রাটের নাম আমাদের মুখস্থ করতে হবে, কারণ যে মুঘল সম্রাটরা শাসন করেছেন তাদের কীর্তিগুলো খুবই ইম্পর্টেন্ট। মাঝে মাঝেই কিন্তু এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন চলে আসে। দিল্লিতে যেমন মুঘল সাম্রাজ্যটা হয়েছিল এটা কিন্তু খুব প্রিসাইজলি হয়েছিল, বাট বাংলায় যে মুঘল সাম্রাজ্য হয়েছিল এটা দুইটা ভাগে আবার বিভক্ত। এই বাংলায় মুঘল সাম্রাজ্যটা আবার দুইটা ভাগে বিভক্ত। কি কি? প্রথম যে শাসনটা ছিল সেটা ছিল হচ্ছে সুবেদারি শাসন, প্রথম যেটা ছিল সেটা ছিল হচ্ছে সুবেদারি শাসন, আর পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে নবাবী শাসন, নবাবী শাসন। এই সুবেদারি শাসন কারা? দিল্লির বড় বড়, আচ্ছা মুঘল সম্রাট যারা শাসন করতো, সাম্রাজ্য যারা শাসন করতো তাদেরকে বলা হতো সম্রাট, এটুকু জায়গা মনে রাখবেন, সম্রাট। সালতানাত যারা শাসন করতো তাদেরকে বলা হতো সুলতান, মুঘল যারা সাম্রাজ্য শাসন করতো তাদেরকে বলা হতো সম্রাট। ওকে, সো এই যে সম্রাট, মুঘল সাম্রাজ্য বা সম্রাট, এই সম্রাটের দিল্লিতে যে সম্রাটরা শাসন করতো এদের আন্ডারে যারা বাংলায় শাসন করতো তাদেরকে বলা হতো সুবেদার। এই সুবেদাররা এদের পৃষ্ঠপোষক ছিল, অর্থাৎ এদের কথা অনুযায়ী কাজ করতো। বাট পরবর্তীতে বাংলায় সুবেদারদের ঘটনা শেষ হওয়ার পরে যে শাসনটা শুরু হয় সেটা হচ্ছে নবাবী। এই নবাবরা ছিল বাংলায় স্বাধীন, এই নবাবরা স্বাধীনভাবে কাজ করতো। ওকে, এই যে দিল্লির সুলতানদের আমলে বাংলার যে জায়গাগুলো, ছোট ছোট জায়গাগুলো, এই জায়গাগুলো সুবা নামে পরিচিত ছিল, সুবা, এবং যারা সুবা শাসন করতো তাদেরকে বলা হতো সুবেদার। সুবার পরবর্তীতে যখন নবাবী শাসন এলো, অর্থাৎ দিল্লির এই সুলতানদের পৃষ্ঠপোষকতা থেকে বাইর হয়ে এসে নিজের মতো করে শাসন শুরু করলো, তখন এরা সুবার নাম দিল হচ্ছে নেজামত, তখন এরা সুবার নাম দিল নেজামত, এবং নেজামত যারা শাসন করতো তাদেরকে বলা হতো হচ্ছে নবাব। ওকে, নেজামত যারা শাসন করতো তাদেরকে বলা হতো নবাব। এখন আসি আমরা দিল্লির যে সুলতানরা ছিল এই সুলতানদের নামগুলো আমরা একদম সুপার শর্টকাটে কিভাবে মনে রাখবো একটু চলেন দেখি। আমরা এদের নামগুলো মনে রাখবো। বাবরের হইল একবার জ্বর, সারিল ঔষধে বাহ, শেষ, দিল্লি সম্রাট শেষ। দিল্লি সম্রাট কিভাবে আমরা মনে রাখবো? যে বাবরের হইল একবার জ্বর, বাবরের হইল একবার জ্বর, বাবরের হইল একবার জ্বর, সারিল ঔষধে বাহ, সারিল ঔষধে বাহ, শেষ। বাবরের হইল একবার জ্বর, সারিল ঔষধে বাহ, এইটুকু মনে রাখলে আমাদের কাজ শেষ। অর্থাৎ দিল্লির প্রথম থেকে শেষ পর্যন্ত একদম যারা সম্রাট ছিল তাদের নাম শেষ। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম সম্রাট, মুঘল সম্রাট ছিল সম্রাট বাবর, এরপরে ছিল তার পুত্র সম্রাট হুমায়ুন, এরপরে ছিল তার পুত্র সম্রাট আকবর, এরপরে ছিল হচ্ছে সম্রাট জাহাঙ্গীর, এরপরে ছিল হচ্ছে সম্রাট শাহজাহান, এরপরে ছিল হচ্ছে সম্রাট আওরঙ্গজেব, এবং সর্বশেষ সম্রাট দিল্লির ছিল হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। তাহলে সম্রাট বাবর, তারপরে হচ্ছে হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, সারিলতে হচ্ছে শাহজাহান, ঔষধে হচ্ছে আওরঙ্গজেব এবং বাহাতে হচ্ছে বাহাদুর শাহ। এই কয়েকজন হচ্ছে বিখ্যাত সম্রাট। তাহলে আমরা এই সিকোয়েন্স থেকে প্রথম কথা হচ্ছে দিল্লি সম্রাটদের নামও মুখস্থ রাখতে পারবো, দ্বিতীয় কথা হচ্ছে সর্বশেষ কে, সর্বশুরু কে, সর্বশেষ কে, এগুলো কিন্তু সিকোয়েন্সিয়াল ওয়েতে আমরা মনে রাখতে পারবো যে কার পরে কে শাসন করেছেন। তার মানে সর্বপ্রথম বাবর, সর্বশেষ হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। এখন প্রতিবারের মতো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এদের কিছু কীর্তি সম্পর্কে আমাদের জানতে হবে। চলেন একটু জেনে নেই। বাবরের হইল একবার জ্বর, সারিল ওষুধের কে কে আছে? প্রথম কথা হচ্ছে বাবর, প্রথম কে আছে? প্রথম আছে হচ্ছে বাবর। চলেন বাবর সম্পর্কে একটু আমরা জানে নেই। বাবর, সম্রাট বাবর, প্রথম আছে হচ্ছে সম্রাট বাবর বা বাবুর, যেটাই বলি না কেন, বাবর। ওকে, এই সম্রাট বাবর সম্পর্কিত প্রথম ইন্টারেস্টিং তথ্য হচ্ছে ইনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ইনি কি? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? সম্রাট বাবর। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে
এই যে মুঘল সম্রাটদের মধ্যে প্রথম জীবনী গ্রন্থ রচনা করা হয় কিন্তু এই বাবরের, এবং এই জীবনী গ্রন্থটার নাম ছিল হচ্ছে বাবুরনামা। বাবুরনামা, বাবুরনামা, যেটা তুর্কি ভাষায় রচিত ছিল, যেখানে বাবর শব্দের অর্থ বাঘ, মতান্তরে সিংহ বলা হয়েছে, বাঘ বা সিংহ বলা হয়েছে। ওকে, এরপরে যেটা আমরা জানি সেটা হচ্ছে যে ইন্ডিয়ার, ভারতের যে বাবরি মসজিদ আছে না, বাবরি মসজিদ, এই বিখ্যাত বাবরি মসজিদ কিন্তু কে নির্মাণ করেছে? এই বাবর নির্মাণ করেছে, যেটা 1992 সালে ধ্বংস করা হয়েছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম রাজা সম্রাট সম্পর্কে বাহুমে আজা। বাবা আগে এটা কোন ছন্দ লিখছেন? বাহুমে আজা। আচ্ছা, তাহলে এই হচ্ছে বাবর সংক্রান্ত তথ্য। তাহলে প্রথম কথা হচ্ছে বাবরের হইল একবার জ্বর, সারিল ওষুধে। এরপরে আমাদের কে আছে? বাবরের পরে আছে হচ্ছে হুমায়ুন। আমরা কার সম্পর্কে জানবো এবার? সম্রাট হুমায়ুন সম্পর্কে জানবো। সম্রাট হুমায়ুন। এবার আমরা জানবো সম্রাট হুমায়ুন সম্পর্কে। হুমায়ুন সম্পর্কে কিছুই না, হুমায়ুন ছিল হচ্ছে বাবরের পুত্র, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে কনৌজের যুদ্ধে শেরশাহর নিকট পরাজিত হন। তার বিখ্যাত ঘটনা হচ্ছে তার ঘটনা হচ্ছে কনৌজের যুদ্ধে বাবর শেরশাহর নিকট পরাজিত হন। যুদ্ধে শেরশাহর নিকট পরাজিত হন। শেরশাহর নিকট পরাজিত, এটা তার জীবনের উল্লেখযোগ্য একটা ঘটনা। ওকে, কনৌজের যুদ্ধে শেরশাহর নিকট পরাজিত হন। তাহলে বাবরের হইল একবার জ্বর। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সম্রাট আকবর। সম্রাট আকবর সবচেয়ে ইম্পর্টেন্ট। বাবরের হইল একবার জ্বর, একবারতে হচ্ছে আকবর। সম্রাট আকবর সম্পর্কে আমাদের খুবই 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 ভালোভাবে জানতে হবে। এই সম্রাট আকবর মাত্র 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। প্রথম কথা, মাত্র 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। দ্বিতীয় কথা হচ্ছে সাম্রাজ্যের সর্বোচ্চ বিস্তার করেন এই সম্রাট আকবর। যেহেতু অল্প বয়সে হচ্ছে করছিলেন, আরোহণ করেছিলেন, অনেক সময় পেয়েছিলেন, এবং সর্বোচ্চ সাম্রাজ্য বিস্তার করেন হচ্ছে এই সম্রাট আকবর। সর্বোচ্চ সাম্রাজ্য বিস্তার করেন সম্রাট আকবর। এরপরে হচ্ছে এই আকবর সম্পর্কিত দ্বিতীয় কথা হচ্ছে তীর্থ ও জিজিয়া কর, অর্থাৎ অমুসলিমদের উপর যে কর ছিল বা জিজিয়া কর ছিল, সেটাকে তিনি রহিত করেন। তীর্থ বা জিজিয়া কর, তীর্থ বা জিজিয়া কর রহিত, জিজিয়া কর রহিত, তীর্থ বা জিজিয়া কর রহিত করেন কে? রহিত করেন হচ্ছে এই সম্রাট আকবর। এরপরে হচ্ছে দিন ই ইসলামী নামে একজন, দিন ই ইলাহি নামক একেশ্বরবাদে একটা ধর্মের প্রবর্তন উনি নিজে নিজে করেন, যেখানে শুধু একটা ঈশ্বরকে বিশ্বাস করা হয়। আমাদের মুসলিম ধর্মের মতো অনেকটা, যে এক আল্লাহকে আমরা বিশ্বাস করি, ওরকম আর কি একেশ্বরবাদ। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা তার হচ্ছে তিনি বাংলা সন প্রবর্তন করেন। বাংলা সন প্রবর্তন করেন কিন্তু এই সম্রাট আকবর। হ্যাঁ, এই ছন্দটা একটা কমন ছন্দ, প্রায় সব বইয়েই আছে এটা। ওকে, এরপরে আমরা আসি সম্রাট আকবরের পরে কে আছে? সম্রাট আকবরের পরে আছে হচ্ছে জাহাঙ্গীর। সম্রাট আকবরের পরে আছে হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর, এই সম্রাট জাহাঙ্গীর সম্পর্কিত ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে ইনি তুজুকি জাহাঙ্গীর নামে হচ্ছে পরিচিত ছিলেন এবং শাসন সুপ্রতিষ্ঠিত করেন। তুজুকি জাহাঙ্গীর, ইনি পরিচিত ছিলেন তুজুক, মানে তার হচ্ছে জীবন নিয়ে লেখা হয়েছিল তুজুক ই জাহাঙ্গীর। তুজুকি জাহাঙ্গীর। ওকে, এরপরে সম্রাট কে আছে? সম্রাট শাহজাহান। ইনি হচ্ছে প্রিন্স অফ বিল্ডার হিসেবে পরিচিত ছিল, কারণ এনার সময়ে অনেকগুলা তাজমহল, ময়ূর সিংহাসন, লাল কেল্লা, দেওয়ানি আম, দেওয়ানি খাস, শালিমার উদ্যান, এগুলো সব হচ্ছে সম্রাট শাহজাহানের কীর্তি। এই জন্য সম্রাট শাহজাহানকে বলা হতো হচ্ছে কি? হ্যাঁ শান্ত ভাই ঠিক বলেছেন, এই জন্য সম্রাট শাহজাহানকে হচ্ছে বলা হতো প্রিন্স অফ বিল্ডার। এরপর হচ্ছে আওরঙ্গজেব, যিনি হচ্ছে যিনি ওই যে তীর্থ ও জিজিয়া কর আবার প্রতিষ্ঠা করেন। তীর্থ ও জিজিয়া কর পুনঃপ্রতিষ্ঠা করেন। তীর্থ ও জিজিয়া কর পুনঃপ্রতিষ্ঠা করেন। অ্যান্ড ফাইনালি হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। এই দ্বিতীয় বাহাদুর শাহের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের শেষ হয়। হ্যাঁ, বাংলা সন প্রবর্তন করেন এবং শুরু হয় কি? এবং শুরু হয় হচ্ছে ও পাশে কি শুরু হয় জানি, ইংরেজ শাসন শুরু হয়। ওকে,
এই হচ্ছে আমাদের সম্রাটদের সম্পর্কিত কথাবার্তা। আর এই পাশে যে সুবেদার ছিল, সুবেদারদের মধ্যে কয়েকজন সুবেদার খুবই ইম্পর্টেন্ট ছিল। এই সুবেদারদের নাম আপনারা সুপার শর্টকাটে জাস্ট মনে রাখবেন এইভাবে, যে ইসলাম সোজা মীর শায়েস্তা। কিভাবে মনে রাখবেন? ইসলাম সোজা মীর শায়েস্তা। এই সুবেদারদের নাম মনে রাখবেন এইভাবে করে, যে ইসলাম সোজা, ইসলাম সোজা মীর শায়েস্তা, মীর শায়েস্তা। এই ইসলাম খান যে ছিল, ইসলাম খানের সময় ছিল, দিল্লির সম্রাট ছিল হচ্ছে সম্রাট জাহাঙ্গীর, এবং 1610 সালে এই জাহাঙ্গীরকে তেল মারার জন্য এর নাম অনুযায়ী ইসলাম খান কিন্তু ঢাকার নামকরণ করেছিলেন জাহাঙ্গীরনগর। এরপর হচ্ছে শাহ সুজা সম্পর্কিত একটু ইনফরমেশন আছে, দেখে নেবেন। এরপরে মীর জুমলা ঢাকা গেট নির্মাণ করেন, যেটা বর্তমানে রমনা গেট। এবং শায়েস্তা খান ছিল হচ্ছে, যার সময় হচ্ছে বাংলায় মোটামুটি স্বর্ণযুগ বলা হতো, এবং 1 টাকায় 8 মণ পরিমাণ ধান পাওয়া যেত কিন্তু এই শায়েস্তা খানের সময়। এবং নবাব, এই নবাবের সময় আপনারা শুধু মনে রাখবেন মুর্শিদ কুলি আলী দৌলা, এটা মনে রাখবেন আপনারা, মুর্শিদ কুলি আলী দৌলা, মুর্শিদ কুলি আলী দৌলা, আলী দৌলা। মুর্শিদ কুলি মানে কি? মুর্শিদ কুলি হচ্ছে মুর্শিদ কুলি খান, যিনি হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নবাব। এরপর হচ্ছে আলীবর্দী খাঁ, এবং লাস্টে হচ্ছে দৌলাতে হচ্ছে সিরাজউদ্দৌলা। বাংলার শেষ নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, এবং এই সিরাজউদ্দৌলা 1757 সালে সালের 23 জুন পলাশীর যুদ্ধে ইংরেজদের নিকট পরাজিত হন, এবং বাংলায় মধ্যযুগের শেষ হয় বা ইসলামী শাসনের শেষ হয়, শুরু হয় ইংরেজ শাসন। এই পাশে হচ্ছে বাহাদুর শাহের মাধ্যমে, আর ও পাশে হচ্ছে কার মাধ্যমে, কি জানি বলে ওকে, সিরাজউদ্দৌলার মাধ্যমে হচ্ছে বাংলায় মুসলিম শাসনের শেষ হয়। তারপরে শুরু হয় হচ্ছে আমাদের কি শাসন? ইংরেজ শাসন। এই হচ্ছে আজকের ক্লাস। আমার মনে হয় যে আপনাদের মুসলিম শাসনের যে জায়গাটা, সেটা শেষ। বউ বাচ্চা নিয়ে কেন যেন বইয়ে তেমন কিছু লেখা নাই, এরা খুবই আনরোমান্টিক ছিল মনে হয়। না, মুঘল সম্রাটরা অনেক রোমান্টিক ছিল, লিখতে গেলে অনেক কিছু লিখতে হইতো, তখন আপনাদের পড়া অনেক বাইরে যাইতো, বউয়ের নাম লিখতে হইতো, আবার সাইড চিক্সের নাম লিখতে হইতো। এই জন্য আপনাদের সুবিধার জন্য লিখে নাই। এখন বলেন পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার কিনা? পুরো বিষয়টা ক্লিয়ার কিনা বলেন আমাকে, একদম মন থেকে বলেন। সব কিছু বুঝছেন কিনা? ক্লাস কেমন লাগলো একটা রিভিউ দেন, তারপরে আমরা বিদায় নেই, একটু খাওয়া দাওয়া করি, দেন আপনারা পড়তে বসে যান। যারা দেখছেন সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন। যারা দেখছেন সবাই একটু কমেন্ট করেন। ছায়া তরু, প্রশান্ত দাস, শুধু ক্লিয়ার বললে হবে না, ডিটেইল বলেন, কতটুকু বুঝলেন, মাথায় ঢুকলো কিনা, ক্লাস কেমন লাগলো। এই যে মহসিন ভাই শুরু করছে, দারুণ ক্লাস। আদুরি আপু আলহামদুলিল্লাহ অল ক্লিয়ার। নাইম ভাই লিখছে এক্সের ভালো লেগেছে, ওকে। এরপরে হাবিব আপু ক্লিয়ার, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, দোয়া রইল স্যার, থ্যাংক ইউ। সুমা আপু ভালো লেগেছে ক্লাস, একদম ক্লিয়ার, ইয়েস স্যার, একটা গান শোনান। আচ্ছা স্যার, টুপিটা সুন্দর, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ এক্সেলেন্ট ক্লাস ভাইয়া। প্রশংসা শুনতে ভালো লাগে, কষ্ট করে ক্লাস নেওয়ার পরে যখন আপনারা এই কমপ্লিমেন্টগুলো দেন, এগুলো আসলে মজা লাগে। আলহামদুলিল্লাহ এক্সেলেন্ট ক্লাস ভাইয়া, থ্যাংক ইউ, চমৎকার। আগে মাথা ঘুরতো, আজ ক্লিয়ার হলো। আজকে ক্লিয়ার তো হবেই, কারণ আগে তো মাথা ঘোরার মতো ইনফরমেশন বইয়ের মধ্যে দেওয়া আছে, কোনো বই এরকম সুন্দর করে সাজানো নাই। আপনারা জব প্রিপারেশনের জন্য যে বইগুলো কেনেন, কোথাও এইভাবে করে সাজানো নাই। সেরা ক্লাস ভাই, থ্যাংক ইউ, অনেক ভালো ক্লাস, বাট একবার ফুল রিভিউ করলে ভালো হতো। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে রহমত দান করুক, আমিন আমিন। আলহামদুলিল্লাহ। সোনাই স্যার, আপনার ক্লাসের নোটিফিকেশন পাই না কেন স্যার? ক্লাস অনেক ভালো লাগছে। ক্লাসের নোটিফিকেশন দরকার নাই, আমাদের প্রতিদিন রাত 10টায় ক্লাস হয়, ফ্রি ক্লাস। কালকে শুক্রবার যেহেতু সব ক্লাস অফ থাকবে, কালকে পরশু দিন আবার ইনশাল্লাহ হবে। অনেক ভালোভাবে বুঝেছি, ওকে। ইসলামিক কিছু বলুন, মানে হচ্ছে ইসলামী সঙ্গীত টাইপসের আপনার ক্লাস ভালো হয় সব সময়। স্যার বুঝতেই পারলাম না কখন শেষ হয়ে গেল। আচ্ছা নুরুদ্দিন ভাই,
আইসো বাহে কোনটে সবাই, আচ্ছা জাগো বাহে কোনটে সবাই না, ভালো লেগেছে, গল্পের মতো করে শুনলাম মনে হলো। সুন্দর উপস্থাপন ভাইয়া, ধন্যবাদ। আমি একদম নতুন, 10 বছর থেকে পড়া থেকে দূরে। এই 10 বছর কোথায় ছিলেন আপু, আমি জানতে চাই। ভাইয়া সাধারণ জ্ঞানের কোন বইটা ভালো হবে? আপনারা ডাইজেস্ট থেকে সাধারণ জ্ঞান পড়তে পারেন, আলহামদুলিল্লাহ বেস্ট। স্যার আপনার কোনো বই আছে? আমার প্রিসাইজ জব প্রিপারেশন, প্রিসাইজ প্রিলি এমসিকিউ জব সলিউশন আছে আমার। ভাই চায়ের কাপ নিয়ে দাঁড়াবো কি একটু পরে? ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি আসেন। আচ্ছা আসতেছি। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট দিনে ইনশাল্লাহ দেখা হবে। কালকে ক্লাস অফ থাকবে। আমার পেজের মধ্যে বেশি বেশি মানুষজন একটু ইনভাইট করেন, যাতে আমাদের পেজটা, পরিবারটা বড় হয়। আপনারাই আমার আপনজন, আপনারা ছাড়া আপন কেউ নাই। সো আপনারা একটু চেষ্টা করবেন যাতে আমাদের প্রিসাইজ জব প্রিপারেশন পেজটা একটু বড় হয়। আর কোনোদিন মিস করবো না ইনশাল্লাহ। ওকে স্যার, 9ম থেকে 20তম গ্রেডের জবের জন্য সিলেবাস দিলে উপকৃত হতো। সিলেবাস তো পিএসসিতে দিয়ে দেয়। আচ্ছা আর কথা না বাড়াই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।